ঘূর্ণিঝড় ইমালের সবশেষ খবর জানাতে পটুয়াখালী ও সাতক্ষীরা থেকে আমাদের সহকর্মীরা যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। শুরুতে যাব পটুয়াখালীতে, কুয়াকাটায় আছেন সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী। মহিবুল্লাহ, আমাদেরকে জানাবেন এখন সেখানে কি অবস্থা, ঘূর্ণিঝড়ের কি ধরনের প্রভাব এখন দেখা যাচ্ছে? বাতাস এবং বৃষ্টি উভয় কিন্তু জোরে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি বলতেই হয় যে সমুদ্র উত্তাল রয়েছে, সমুদ্রের পাড়ে দাঁড়ানো যাচ্ছে না। আমরা সমুদ্র তীর থেকে একটু সামান্য দূরে অবস্থান করছি, সামান্যটুকু দূরে অবস্থান করছি, সেখানের অবস্থাই একই। এখানে প্রচন্ড বেগে কিন্তু বাতাস বইছে, সাথে কিন্তু অব্যাহত বৃষ্টি রয়েছে। এর পাশাপাশি কিন্তু সমুদ্র উত্তাল রয়েছে। একটি বিষয় জানিয়ে রাখতে হয়, আমরা কথা বলেছিলাম এখানকার উপজেলা প্রশাসনের যিনি নির্বাহী অফিসার রয়েছে তার কাছে, তিনি আমাদেরকে জানিয়েছেন ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে যে সকল সাইক্লোন শেল্টার খোলা হয়েছে সেখানে মানুষজনদেরকে তারা নিয়ে এসছে এবং মানুষজন সেখানে অবস্থান করছে বলে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। এছাড়া এখন বর্তমানে কিন্তু কুয়াকাটায় বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকার কারণে মানুষের মধ্যে যে সকল হোটেল মোটেলগুলো রয়েছে যেখানে জেনারেটরের ব্যবস্থা নেই, সেখানে মানুষজন বা অবস্থান করছে কুয়াকাটা, তারা কিন্তু এক ধরনের ভোগান্তিতে পড়ছে। এছাড়া এখন বর্তমানে কুয়াকাটার অবস্থা সার্বিকভাবে বলতে হয় যে কুয়াকাটায় বেগে বাতাস বইছে, সাথে কিন্তু বৃষ্টি রয়েছে এবং সমুদ্র উত্তাপ রয়েছে। স্থানীয়রা বলছে যে এটি পূবের বাতাস যদি হয়ে থাকে, স্থানীয়দের ভাষ্যমতে পূবের বাতাস হলে পানি স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায় এবং বঙ্গোপসাগরের পানির উচ্চতা, তারা বলছে যে এই বঙ্গোপসাগরের এর ফলে বঙ্গোপসাগরের পানির উচ্চতা আরো বৃদ্ধি পাবে। আবহাওয়া অধিদপ্তর থেকে যেমনটি শঙ্কা করা হচ্ছে, সেটি সালের পরে এত বড় ঘূর্ণিঝড় কিন্তু এর আগে উপকূলীয় জেলা পটুয়াখালীতে আঘাত হানেনি বলে তারা জানিয়েছে, যার ফলে মানুষের মধ্যে তেমন একটি সচেতনতা লক্ষ্য করা যায়নি। তবে এখন বর্তমানে কিন্তু এই ঘূর্ণিঝড়টি যখন রূপ ধারণ অতিক্রম করা শুরু করছে, তখন থেকে কিন্তু মানুষ এই ঘূর্ণিঝড় থেকে সম্পর্কে কিন্তু সচেতন হচ্ছে বলে আমরা দেখতে পেয়েছি। তো পটুয়াখালী থেকে এই ছিল ঘূর্ণিঝড় ইমেলের সর্বশেষ। ধন্যবাদ মহিবুল্লাহ চৌধুরী, আমাদের সাথে খুলনাও যুক্ত হয়েছেন। তবে তার আগে আমরা একটু সাতক্ষীরা থেকে ঘুরে আসতে চাই। সাতক্ষীরায় আছেন সহকর্মী বেলাল হোসেন। বেলাল, ঘূর্ণিঝড়ে রিমালের আঘাতের পরে সাতক্ষীরায় পরিস্থিতি এখন কেমন? ধন্যবাদ আপনাকে। আসলে ঘূর্ণিঝড় রিমাল কিন্তু আঘাত করতে শুরু করেছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি প্রচণ্ড বাতাস, আসলে দাঁড়ানোটা খুবই রিস্ক এবং সাথে সাথে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে একজন বৃদ্ধা কিন্তু গাবুরার নাভিদখালীতে সে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে কিন্তু স্ট্রোক করে মারা গেছে। এছাড়া তীব্র বাতাসের যে গতিবেগ বেড়েছে, আসলে উপকূলে এখানে অবস্থান করাটা অনেকটা বিপজ্জনক। এখানকার মানুষগুলো কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি যে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন। আমরা কয়েকটা আশ্রয় কেন্দ্রেও গিয়েছি এবং সেই আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে আসলে সেখানে প্রচুর মানুষের উপস্থিতি রয়েছে। যদিও রাত, তারপরেও আমরা নদীর যে পানির যে তীব্রতা, পানি যে আশ্রে পড়ছে ভেড়িতে, সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। আসলে বৃষ্টি এবং পাশাপাশি যে ঝড়ের কারণে কিন্তু পুরো এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় আসলে আমরা আমাদের যে পর্যাপ্ত আলোর সংকট রয়েছে, যে কারণে আসলে আমরা দেখাতে পাচ্ছি না। তবে আমরা আবহাওয়া অফিসে কথা বলেছি। আবহাওয়া অফিস বলেছেন যে এভাবে এই যে বাতাসের গতিবেগ এভাবে প্রায় 5 ঘন্টার মতো থাকবে। এই সাতক্ষীরাতে কিন্তু 10 নম্বর মহা বিপদ সংকেত চলছে। এই বিপদ সংকেতের মধ্যে কিন্তু আমরা দেখেছি সাতক্ষীরার কিছু মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে যাননি। তারা কিন্তু বলছেন যে আসলে ভিটাবাড়ি ছেড়ে, সম্পদ ছেড়ে আসলে আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়াটা অনেকটা তাদের কাছে সমস্যা হয়, যে কারণে তারা যেতে চাচ্ছেন না। তো আমরা খোঁজ নিয়েছি এবং জনপ্রতিনিধিরা বলছেন তারা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছেন। এছাড়া স্বেচ্ছাসেবী যেসব সংগঠন রয়েছে তারা কিন্তু বোঝানোর চেষ্টা করছেন, তারা খাবার পৌঁছে দিচ্ছেন আশ্রয় কেন্দ্রে। তো এই ছিল ঘূর্ণিঝড় রেমালের সাতক্ষীরা থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ বেলাল হোসেন। আমরা খুলনায় যাব। খুলনায় আছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, খুলনায় ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা দেখছেন? প্রভাব বলতে ঘূর্ণিঝড়ের প্রভাব যে প্রকৃতি যে অশান্ত, সেই অশান্ততা বাড়ছে বলা যায়। আর এই অশান্ততার প্রভাব ফেলছে যেমন ঝোড়ো বাতাস, অনুভাবে যে বৃষ্টির যে প্রভাবটা সেটা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে বলা যায়। আমি রয়েছি একেবারে যে
কয়রার যে কপোতাক্ষ নদীর তীরে যে বেড়িবাঁধ সেখানটায় অবস্থান করছি এবং এখানে অনেকেই আশ্রয় কেন্দ্রে গিয়েছেন, অনেকেই কিন্তু এই বেড়িবাঁধের কাছে অপেক্ষায় আছেন। আর তেমনই মানুষের কথা বলবে যে এখানটায় আপনারা অপেক্ষা করছেন, আপনি তো এই ইউরোর সাবেক চেয়ারম্যান, এখানে মানুষজন কেন আশ্রয় কেন্দ্রে বেড়িবাঁধে অপেক্ষা করছেন, কেন এই অপেক্ষাটা? আমরা নির্ঘুম রাত কাটাতে হবে আজকের রাত। আজকে আমরা আতঙ্কের মধ্যে যে কখন জোয়ার আসবে, কখন জোয়ার মানে পরিপূর্ণ হবে এবং ওয়াব দা রাস্তা পানি উপচে পড়বে কি না, এটা আমরা সারা রাত ভর আমরা ডিউটি করব। আমরা পাহারা দিব। আমাদের আজকে ঘুম হারাম হয়ে গেছে। আমাদের জীবন নিয়ে আমরা এখন মানে শেষ অবস্থায় রয়েছি যে কখন পানি কতক্ষণ নদের পানি উপচে পড়বে এবং এই ওয়াব দা বেড়িবাঁধ ছাপিয়ে এবং এলাকা প্লাবিত হবে, এই আশঙ্কায় আমরা মোটামুটি মানুষরা জেগে আমরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে গোটা বেড়িবাঁধ আমরা পাহারা দিচ্ছি এবং যেখানে যে অবস্থা হবে রাত্রে আমরা সে মোকাবেলা করবো ইনশাল্লাহ। আমরা মোটামুটি যাতে পানি না উপচে পড়ে এই জন্য এই যে দুর্বল বেড়িবাঁধগুলো এটা নিয়ে আমরা খুব দুশ্চিন্তা আছি। কোথাও কি ফাটল দেখা দিয়েছে বেড়িবাঁধের? হ্যাঁ, বেড়িবাঁধে ফাটল দিয়েছে, ফাটল দেখা দিয়েছে অলরেডি। আমাদের 4 নম্বর কয়রা লঞ্চ ঘাটের যে রাস্তাটি ইতিমধ্যে দুপুরবেলা মানে ফাটল দেখা দিয়েছে এবং অনেক মাটি চলে গেছে। আমরা স্বেচ্ছাশ্রমে সেখানে কাজ করেছি এবং এখনও কাজ চলতেছে। বিশেষভাবে সেখানে বিশেষ লেবার দিয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। তো এখানটিও তেমন অবস্থা। মদিনাবাদ লঞ্চ ঘাটটা স্পর্শকাতর জায়গা এবং এখানে খুব মানে এই বেড়িবাঁধটি খুব নাজুক এবং এখানে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এই জন্য হলে ভালো হয় বলে মনে করি। জি, কি হলে ভালো হয়? হ্যাঁ, আমরা এখানে এই ওয়াব দা বেড়িবাঁধগুলো যদি স্থায়ী বেড়িবাঁধ হয় তাহলে আমরা টেকসই বেড়িবাঁধ হলে আমরা এলাকার মানুষরা মানে একটু শান্তিতে বসবাস করতে পারবো। আমাদের এই রাজ্যে গিয়ে আর কষ্ট করা লাগবে না। এই দুর্যোগ থেকে আমরা হয়তো আল্লাহ আমাদেরকে রক্ষা করবে। তো আমাদের স্থায়ী বেড়িবাঁধ আমরা চাই। ধন্যবাদ আপনাকে। এবং অনেকে কিন্তু আশ্রয়কত যে বেরিয়েছে, অনেকে পুরুষ যারা রয়েছে, কিশোর যারা রয়েছে, তারা কিন্তু বেড়িবাঁধে অপেক্ষায় আছেন ফাটল দেখা দেয় কিনা। এবং প্রশাসনের পক্ষে দাবি করা হচ্ছে যে খুলনা জেলার যে 4টি উপজেলা রয়েছে উপকূলীয়, কয়রা, পাইকগাছা, বটিয়াঘাটা এবং দাকব উপজেলা, এই উপজেলাগুলিতে যে 608টি যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেই আশ্রয় কেন্দ্র থেকে ইতিমধ্যেই অনেকেই চলে আসছে এবং যারা আসে এবং তাদের জন্য যে ব্যবস্থা রাখা, শুকনো খাবারের ব্যবস্থা রাখা হয়েছে এবং এই পরবর্তী যে ব্যবস্থা সেটা বিশেষ করে যে 3 স্তরের ব্যবস্থা রাখা হয়েছে। এখানে থাকছে ঘূর্ণিঝড় পূর্ববর্তী ব্যবস্থা, ঘূর্ণিঝড়ের সময় এবং পরবর্তী উদ্ধার তৎপরতা এবং এখানটায় মেডিকেল টিম এবং অন্যান্য যে বিষয়গুলো সেটা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা রাখা হয়েছে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আমিরুল ইসলাম।